ষষ্ঠ অধ্যায়। বিরাট পুরনো বাড়িটার একটা জানলা দিয়ে ভেতরের আলো দেখা যাচ্ছে। পর্দাগুলো টানা, বাইরে রাত্রির মতো শিকলে বেঁধে দেওয়া হয়েছে ট্রেসারকে। তার গভীর গলার ঘেউ ঘেউ ডাক প্রতিধ্বনিত হয়ে ফিরছে। একটা জীবন্ত ভাবের মধ্যে দিয়ে তনিয়া শুনতে পেল মা নিচু গলায় বলছেন, না, ও ঘুমোয়নি এখনো, ভেতরে এসো লিজা। বান্ধবীর হালকা পায়ের শব্দে আর তার হঠাৎ উষ্ণ আলিঙ্গনে তনিয়ার জীবন্ত ভাবটা শেষ পর্যন্ত কেটে গেল। ক্লান্তভাবে হাসলে সে। ভারী খুশি হলাম লিজা তোর আসাতে। বাবার অসুখের বাড়াবাড়ি ভাবটা কাল কেটে গেছে। আজ তিনি সারাদিন দিব্যি ঘুমোচ্ছেন। মা আর আমিও পরপর কয়েক রাত্রি জাগার পর খানিকটা বিশ্রাম পেয়েছি। কি খবর টবর সব বল। কৌশটার ওপর তার পাশে তনিয়া তার বান্ধবীকে টেনে নিল। খবর তো অনেক আছে, তবে কতগুলো খবর শুধু তোকেই বলার মতো। দুষ্টুমি ভরা চাউনিতে লিজা তাকালো তনিয়ার মার দিকে। হাসলেন ইয়াকাতেরিনা মিখাইলোভনা। ৩৬ বছর বয়সী গিন্নিবান্নি মানুষ তিনি। তরুণীর মতো চঞ্চল তাঁর চলাফেরা, বুদ্ধি ভরা ধূসর চোখ। সুন্দরী না হলেও মুখে একটা মিষ্টি ভাব আছে। কোচটার কাছে একটা চেয়ার টেনে নিয়ে তিনি কৌতুক করে বললেন, বেশ তো, এক্ষুনি চলে যাচ্ছি আমি, কিন্তু তার আগে সবাইকে বলার মতো খবরগুলো একটু শুনে নিই। আচ্ছা, ১ নম্বর খবর, আমাদের স্কুলে পড়া তো শেষ হলো এবার। সপ্তম শ্রেণীর ছাত্রীদের পাশ করে বেরোনোর সার্টিফিকেট দেওয়া হবে বলে স্কুলের পরিচালক মণ্ডলী ঠিক করেছেন। ভারী ভালো লাগছে আমার। এই সব বীজগণিত আর জ্যামিতি দেখলেই গায়ে জ্বর আসে। ওসব পড়ে কার কি লাভ হয়। চারিদিকে এই যে লড়াই টড়াই চলছে, এর মধ্যে ছেলেদের হয়তো আরো বেশি দূর পড়াশুনো চালিয়ে যাওয়া সম্ভব, যদিও ওরাও জানে না যে কোথায় সেটা করা যেতে পারে। সত্যিই বড় সাংঘাতিক ব্যাপার। আর আমাদের কথা ধরতে গেলে আমাদের তো বিয়েই হয়ে যাবে। বউ মানুষদের আর বীজগণিতের দরকারটাই বাকি। হেসে উঠল লিজা। এদের সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর ইয়াকাতেরিনা মিখাইলোভনা তার নিজের ঘরে চলে গেলেন। লিজা এবার তনিয়ার আরো কাছে ঘেঁষে বসে তাকে জড়িয়ে ধরে চৌরাস্তার ঘটনাটার কথা ফিসফিসিয়ে বলল, যে আশ্চর্য হয়ে গিয়েছিলাম তুনেস্কা, যখন বুঝলাম যে ওই দৌড়ে পালিয়ে যাওয়া ছেলেটা। কি আন্দাজ করত? আগ্রহের সঙ্গে শুনছিল তনিয়া। কাঁধ ঝাঁকুনি দিল সে। কিছুক্ষণ নিঃশ্বাস চেপে রেখে এক দমকে বলে ফেলল লিজা, কোর্চাগিন। চমকে উঠে ভ্রুকুটি করল তনিয়া। কোর্চাগিন? তনিয়াকে আশ্চর্য করে দিতে পেরেছে দেখে খুশি হয়ে লিজা তার সঙ্গে ভিক্টরের ঝগড়ার প্রসঙ্গের অবতারণা করল। গল্প বলায় মশগুল লিজা লক্ষ্যই করেনি যে বিবর্ণ হয়ে উঠেছে তনিয়ার মুখ, আর তার আঙুলগুলো স্নায়বিক উত্তেজনায় নীল ব্লাউজের কাপড়টা দলা পাকিয়ে ধরছে। লিজা জানে না কি গভীর উদ্বেগ জমে উঠেছে তনিয়ার মনে, কেন তার সুন্দর চোখের দীর্ঘ পল্লবগুলো অমনভাবে কেঁপে কেঁপে উঠছে। মাতাল পালিয়ানিৎসিয়ার সম্বন্ধে গল্পটা বলে চলেছে লিজা, কিন্তু তনিয়ার সেদিকে মোটেই কান নেই। একটাই ভাবনা খালি তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তাহলে ভিক্টর লেসচিনস্কি জানে কে ওই পেতলিউরা সৈন্যটাকে আক্রমণ করেছিল? কেন লিজা কথাটা বলতে গেল তাকে? এবং নিজের অজান্তেই কথাটা বেরিয়ে গেল তার মুখ দিয়ে। লিজা হঠাৎ তার কথার মানেটা ধরতে না পেরে বলল, কি বলছিলি? ভিক্টরকে বলতে গেলি কেন তুই পাভলুসার, এই মানে কোর্চাগিনের কথাটা? ও নিশ্চয়ই ধরিয়ে দেবে তাকে। কখনো না, প্রতিবাদ করলো লিজা। ভিক্টর এরকম কাজ করবে বলে আমার মনে হয় না। কেনই বা করতে যাবে সে এমন কাজ? তনিয়া হঠাৎ উঠে বসে উত্তেজনায় এত জোরে ওর হাঁটু দুটো চেপে ধরলো যে যন্ত্রণা পেল লিজা। তুই বুঝতে পারছিস না লিজা, ভিক্টর আর পাভেলের মধ্যে ভীষণ ঝগড়া। তাছাড়া আরো কারণ আছে। ভিক্টরকে পাভলুসার কথা বলে তুই মস্ত বড় ভুল করেছিস। এতক্ষণে তনিয়ার উত্তেজনাটা লক্ষ্য করলো লিজা। তনিয়া যে কোর্চাগিনকে অন্য মনস্কভাবে পাভলুসা বলে উল্লেখ করছে, এটা লক্ষ্য করে এতদিন পর্যন্ত লিজা যে কথাটা আবছাভাবে আন্দাজ করছিল, সেটার দিকে হঠাৎ তার চোখ খুলে গেল যেন। নিজেকে খানিকটা অপরাধী না মনে করে সে পারল না। একটা অস্বস্তি বোধ করে চুপ করে গেল। মনে মনে ভাবল, তাহলে যা ভেবেছি তাই। আশ্চর্য, তনিয়া কিনা প্রেমে পড়েছে একটা একটা সাধারণ মজুর ছেলের সঙ্গে।
কথাটা নিয়ে তনিয়ার সঙ্গে আলোচনা করার ভারী ইচ্ছে হলো লিজার, কিন্তু বান্ধবীর মনের অবস্থাটা ভেবে সে সামলে নিল নিজেকে। অন্যায়ের চেতনাটা খানিকটা হালকা করার জন্য সে তনিয়ার হাত দুটো চেপে ধরল। ভয়ানক ভাবনা হচ্ছে তোর, তনিয়া। অন্যমনস্কভাবে উত্তর দিল তনিয়া। না, হয়তো ভিক্টর সম্বন্ধে আমি যতটা ভেবেছি ততটা বাজে ছেলে সে নয়। একটা অস্বস্তিকর নিস্তব্ধতা নেমে এসেছিল। সেটা ভেঙে গেল ওদের স্কুলের দেমিয়ানোভ নামে লাজুক আর বোকা চেহারার একজন সহপাঠী এসে পড়াতে। বিদায় বন্ধুদের এগিয়ে দেবার পর তুনিয়া বাগানের দরমার বেড়াটায় ঠেস দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল শহরমুখ অন্ধকার রাস্তাটার দিকে তাকিয়ে। বসন্তকালের ভিজে মাটির সোঁদা গন্ধে ভরা চিরকালের মুসাফির এই বাতাস তার ভিজে ঠান্ডা হাত বুলিয়ে দিয়ে গেল তনিয়ার মুখে। দূরে শহরের বাড়িগুলোর জানালায় আবছা লাল আলো মিটমিট করছে। ওইখানে ওই শহরের জীবন তাদের জীবনযাত্রা থেকে ভিন্ন রকমের। ওইখানকার কোথাও কোনো একটা বাড়িতে রয়েছে তার বিদ্রোহী বন্ধু পাভেল, যে তার আসন্ন বিপদের কথাটা কিছুমাত্র জানে না। বোধহয় সে ভুলেই গেছে তনিয়াকে। তাদের শেষ দেখা হবার পর কত দিন কেটে গেছে। সেবারে পাভেলই ভুল করেছিল, কিন্তু সেসব অনেকদিন আগেই ভুলে গেছে তনিয়া। আগামীকাল তার সঙ্গে দেখা করবে তনিয়া, তাহলেই আবার তাদের বন্ধুত্ব গড়ে উঠবে, সুদৃঢ় ঘনিষ্ঠ বন্ধুত্ব। তাদের মধ্যে যে আবার নিশ্চয়ই বন্ধুত্ব গড়ে উঠবে সে সম্বন্ধে তনিয়ার মনে বিন্দুমাত্র সন্দেহ নেই, শুধু যদি আজকের এই রাতটার মধ্যেই পাভেলের কোনো বিপদ না ঘটে। অশুভ সংকেতে ভরা এই রাত্রিটা যেন পাভেলের জন্য ওঁত পেতে আছে। ঠান্ডা পড়েছে। রাস্তাটার দিকে শেষবারের মতো একবার তাকিয়ে তনিয়া ভেতরে এলো। বিছানায় শুয়ে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ার সময়ও তার মাথার চিন্তাটা ঘোরাঘুরি করতে লাগলো, শুধু যদি আজকের এই রাত্রিটা পাভেলের ভালোই ভালোই কেটে যায়। আর কেউ জেগে ওঠার আগেই ভোরে ঘুম ভাঙল তনিয়ার। তাড়াতাড়ি পোশাক পরে নিল সে। বাড়ির আর কেউ যাতে জেগে না যায় তার জন্য নিঃশব্দে বেরিয়ে এলো তনিয়া। বিরাট লোমশ ট্রেসারকে শিকল থেকে খুলে নিয়ে শহরমুখ রওনা দিল কুকুরটাকে সঙ্গে নিয়ে। কোর্চাকিনদের বাড়ির সামনেটায় এসে সে এক মুহূর্ত ইতস্তত করল, তারপর বেড়াটা খুলে ভেতরে আঙিনায় এসে পড়ল। রেজ নাড়তে নাড়তে ছুটে এগোলো ট্রেসার। সেই দিন ভোরেই আর্টেম ফিরে এসেছে গ্রাম থেকে। সে যে কামারটির হয়ে কাজ করছিল সেই তাকে তার গাড়িতে করে পৌঁছে দিয়ে গেছে শহরে। বাড়ি পৌঁছিয়ে রোজগার করা ময়দার বস্তাটা কাঁধে ফেলে সে আঙিনায় ঢুকেছে। পেছনে তার অন্য জিনিসপত্র বয়ে নিয়ে আসছে কামারটি। খোলা দরজার সামনে বস্তাটা নামিয়ে আর্টেম ডাক দিল, পাফকা। কোনো উত্তর নেই। এগিয়ে আস্তে আস্তে কামারটি বলল, ব্যাপারখানা কি, ভেতরে ঢোকো না। রান্নাঘরে তার জিনিসপত্রগুলো রেখে আর্টেম ঢুকলো পাশের ঘরটায়। এ ঘরের দৃশ্য যেটা তার চোখে পড়ল তাতে সে একেবারে হতবাক হয়ে গেল। সম্পূর্ণ ওলটপালট হয়ে আছে জায়গাটা। পুরনো কাপড় চোপড় ছিটিয়ে পড়ে আছে মেঝের উপর। কিছুই মাথায় ঢুকছে না আর্টেমের। বিড়বিড় করে শুধু বলল, ব্যাপারখানা কি। তার সঙ্গে একমত হলো কামারটি, হ্যাঁ, গন্ডগোলের ব্যাপারই বটে। ছেলেটা গেল কোথায়, চটে উঠেছিল আর্টেম, কিন্তু ফাঁকা বাড়িটায় কেউ নেই তার কথার জবাব দেবার। বিদায় নিয়ে চলে গেল কামারটি। আঙিনায় এসে চারিদিকে তাকিয়ে আর্টেম দেখল, মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। দরজাগুলো সব হাঁ করে খোলা, এদিকে পাফকা নেই। তারপর আর্টেম তার পেছনে পায়ের শব্দ শুনতে পেল। ঘুরে দাঁড়িয়ে দেখে বিরাট একটা কুকুর তার সামনে কান খাড়া করে দাঁড়িয়ে। দরজার দিক থেকে একটা মেয়ে বাড়িটার দিকে আসছে। আর্টেমকে আপাদমস্তক দেখে সে বলল, আমি একবার পাভেল কোর্চাকিনের সঙ্গে দেখা করতে চাই। কিন্তু আমিও তো তার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু কোথায় যে সে গেছে সে শয়তানি জানে। বাড়িতে পৌঁছে দেখি ঘরদোর সব খোলা, পাপকার দেখা নেই কোথাও। তুমিও তাহলে ওর খোঁজেই এসেছো? উত্তরে একটা প্রশ্ন করলো মেয়েটি, আপনি কি তার ভাই আর্টেম? হ্যাঁ, কেন? উত্তর না দিয়ে মেয়েটি শঙ্কিত চোখে তাকিয়ে রইল খোলা দরজাটার দিকে। মনে মনে ভাবল সে, কেন আমি কাল রাত্রেই এলাম না। না, এ হতে পারে না, হতেই পারে না। মুখখানা ভারী হয়ে উঠল তার। আর্টেম তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল। মেয়েটা জিজ্ঞেস করলো তাকে, আপনি এসে
দরজা খোলা আর পাভেল নেই দেখেছেন। কিন্তু পাভেলের সঙ্গে তোমার কি দরকার সেটা জানতে পারি? তোনিয়া তার কাছে এসে চারিদিকে এক নজর তাকিয়ে নিয়ে থেমে থেমে বলল, ঠিক বলতে পারছি না, তবে পাভেলকে যদি আপনি বাড়িতে না দেখে থাকেন তাহলে ও নিশ্চয়ই গ্রেপ্তার হয়েছে। চমকে উঠল আর্তেম। গ্রেপ্তার হয়েছে? কেন? চলুন ভেতরে যাই, বলল তোনিয়া। সে যতটুকু জানে সব বলল। নিঃশব্দে শুনে গেল আর্তেম। সব শোনার পর হতাশায় ভরে উঠল তার মন। বিষণ্ণভাবে বিড়বিড়িয়ে বলল, ধুত্তরি ছাই, এত বিপদের পরেও যেন এই গন্ডগোলটা আর না বাঁধালেই চলছিল না। এখন বুঝতে পারছি বাড়িটা কেন তছনছ হয়ে আছে। ছেলেটা আবার এর মধ্যে জড়িয়ে পড়তে গেল কেন? কোথায় এখন খুঁজতে যাব ওকে? আচ্ছা, তুমি কে? আমার বাবা প্রধান বন পরিদর্শক তুমানব। আমি পাভেলের একজন বন্ধু। ও, অস্পষ্টভাবে টেনে টেনে বলল আর্তেম। আমি এদিকে ছেলেটাকে খাওয়াবার জন্য ময়দা টয়দা নিয়ে এলাম, আর এসে দেখি এই। তোনিয়া আর আর্টেম দুজনে দুজনের দিকে নিঃশব্দে তাকিয়ে রইল। আমি এবার যাই, আস্তে বলল তোনিয়া যাবার জন্য উঠে দাঁড়িয়ে। আপনি বোধহয় খুঁজে পাবেন ওকে। আপনি কতদূর কি খবর পেলেন জানার জন্য আমি বিকেলের দিকে আরেকবার আসব। আর্তেম তার দিকে একবার নিঃশব্দে মাথা নাড়ল। শীতকালের দীর্ঘ ঘুম থেকে জেগে ওঠা একটা রোগা মাছি জানলাটার কোণে গুনগুন করছিল। পুরনো ছেঁড়াখোঁড়া কোচটার উপর বসে আছে অল্প বয়সী একটি চাষি মেয়ে। কনুই দুটো তার হাঁটুর উপর রাখা, নোংরা মেঝেটার দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। মুখের এক কোণে আটকানো একটা সিগারেট চিবোতে চিবোতে কমান্ড্যান্ট মশাই কাগজের উপর একটা টান দিয়ে লেখাটা শেষ করলেন। স্পষ্টই বোঝা গেল এটা লিখে নিজের উপরেই তিনি খুশি হয়ে উঠেছেন। কাগজটায় লেখা আছে, সেপ্তপকা শহরের কমান্ড্যান্ট গোলুবের সেনাপতি। তার নিচে জাঁকালো রকমের একটা সই বসালেন তিনি, নামের শেষে একটা পেঁচালো টান দিয়ে। দরজার দিক থেকে জুতোর নালের শব্দ শুনে কমান্ড্যান্ট তাকিয়ে দেখল। সামনে দাঁড়িয়ে সালোমিগা, হাতে তার ব্যান্ডেজ বাঁধা। কমান্ড্যান্ট তাকে অভ্যর্থনা জানালো, কি হে, কোত্থেকে উড়ে এলে? দক্ষিণা বাতাস নয় হে, হাড় পর্যন্ত হাতটা কেটে দিয়েছে একজন বগুনেটস। মেয়েটা যে বসে আছে সেটা উপেক্ষা করেই সালোমিগা অশ্লীল গাল পারল। বগুনেটস অর্থাৎ লাল ফৌজের বগুন সৈন্যবাহিনীর সৈন্য। সপ্তদশ শতকে ইউক্রেনিয়ার জনসাধারণ যে জাতীয় মুক্তি সংগ্রামে নেমেছিল, সেই সংগ্রামের নেতা বগুনের নামেই লাল ফৌজের এই বাহিনীর নামকরণ। তাহলে এখানে কি করতে? চোটের বেদনা সারাতে? বেদনা সারাবার সময় পাবো পরলোকে। যুদ্ধ সীমান্তে ওদিকে আমাদের দারুণ চেপে ধরেছে ওরা। মেয়েটাকে ইশারায় দেখিয়ে সালোমিকাকে বাধা দিল কমান্ড্যান্ট। ওসব কথা পরে হবে, এখন। একটা টুলের উপর ধূপ করে বসে পড়ল সালোমিগা। ইউক্রেনীয় জাতীয় প্রজাতন্ত্রের চিহ্ন এনামেলের ত্রিশূলের চূড়া লাগানো টুপিটা খুলে ফেলল সে। নিচু গলায় বলল, গোলুক পাঠিয়েছেন আমাকে। স্থায়ী সৈন্যদের একটা বাহিনী এখানে বদলি হবে শিগগিরই। সাধারণভাবে শহরে বেশ একটু এটা সেটা হবে বলেই মনে হচ্ছে। আমার কাজ হচ্ছে অবস্থাটা একটু গোছগাছ করে আনা। প্রধান আতামান স্বয়ং আসতে পারেন বিদেশি হুমরা চোমরাদের নিয়ে। সুতরাং ওইসব ইহুদি ঠেঙানো আমোদ প্রমোদের কথা টথা কেউ যেন না তোলে। তা কি লিখছিলে তুমি? কমান্ড্যান্ট তার মুখের অন্য কোণে সরিয়ে নিল সিগারেটটা। এক অতি বেয়াড়া ছোঁড়ার পাল্লায় পড়েছি এদিকে। সেই ঝুকরাই লোকটাকে মনে আছে? সেই যে রেলওয়েতে লোকজনদের উস্কে তুলেছিল আমাদের বিরুদ্ধে? লোকটাকে ধরা হয়েছিল স্টেশনে। ধরা হয়েছিল? আচ্ছা, তারপর? গভীর আগ্রহের সঙ্গে সালোমিগা তার টুলটা কাছাকাছি টেনে নিল। তারপরে স্টেশন কমান্ড্যান্ট ওই নিরেট মুখ্যু ওমেলচেনকোটাকে তাকে একটা কসাকের পাহারায় এখানে পাঠিয়েছিল। মাঝপথে ওই ছোড়াটা পরিষ্কার দিনের আলোয় কিনা ছিনিয়ে নিল গ্রেপ্তার করা মানুষটাকে। হাতিয়ার কেড়ে নিয়ে দাঁত ভেঙে দিয়েছিল কসাকটার। আর একটা কথা পর্যন্ত বলবার সুযোগ পায়নি লোকটার। ঝুকরাই তো পালিয়েছে, কিন্তু এই ছেলেটাকে আমরা ধরতে পেরেছি। এই যে এই কাগজটায় সব লেখা আছে, বলে সে এক তাড়া লেখায় ভর্তি কাগজ সালোমিগার দিকে এগিয়ে দিল। বাঁ হাতে কাগজগুলো পাল্টে পাল্টে সে পড়ে গেল রিপোর্টটা। পড়া শেষ করে কমান্ড্যান্টের দিকে তাকালো সে। তাহলে কিছুই বের করতে পারোনি ওর পেট থেকে? অস্বস্তির সঙ্গে
কমান্ড্যান্ট তার টুপির মাথাটা ধরে টান দিল। আজ 5 দিন ওর পেছনে লেগে আছি আমি, শুধুই বলে আমি কিছু জানি না, আমি জুগরাইকে ছাড়াইনি। শয়তানের বাচ্চা। পাহারাওয়ালাটা ওকে চিনতে পেরেছে, বুঝলে, প্রায় গলা টিপে মেরে ফেলেছিল আর কি ছেলেটাকে দেখবার সঙ্গে সঙ্গেই। কসাকটাকে তো টেনে ছাড়াতেই পারি না প্রায়। লোকটা রাগ তো হতেই পারে, কারণ ওমেলচেনকো ওদিকে স্টেশনে তাকে কয়েদি হাতছাড়া করার জন্য 25 ঘা কষিয়েছে ঘরের ঝুল ঝাড়বার ডান্ডাটা দিয়ে। আর ছেলেটাকে রাখার কোনো মানে হয় না, তাই আমি ওকে খতম করে দেওয়ার অনুমতি চেয়ে এই রিপোর্টটা হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি। সালোমিগা তাচ্ছিল্যের সঙ্গে থুতু ফেলল। আমার পাল্লায় পড়লে কথা বলতো নিশ্চয়ই। জেরা করার ব্যাপারে তুমি কোনো কমবেন নাও। ধর্মতত্ত্বের ছাত্রকে আবার কমান্ড্যান্ট হতে কে কবে শুনেছে? তা তুমি ডান্ডাটার ব্যবস্থাটা চেষ্টা করেছিলে? রাগে খেপে গেল কমান্ড্যান্ট। এই একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তোমার, ওসব নাক সিটকানি রেখে দাও। আমি এখানকার কমান্ড্যান্ট হিসেবে বলছি, আমার কাজে হাত দিতে এসো না। সালোমিগা ক্রুদ্ধ কমান্ড্যান্টের দিকে চেয়ে চিৎকার করে হেসে উঠল। অত ফুলে ওঠে না গো পুরুতের পো, শেষে আবার ফেটে যাবে দেখো। তা চুলে যাও তুমি আর তোমার যত সব সমস্যা। তার চেয়ে বরং বাতলাও কয়েক বোতল সামোগন এনে দিতে পারবে কে? হাসলো কমান্ড্যান্ট। তাহা পারা যাবে এখন। আর এই ব্যাপারটায় সালোমিগা কাগজের তারাটার উপর আঙুল ঠুকে ঠুকে বলল, ছেলেটার সম্বন্ধে ঠিক মতো ব্যবস্থা যদি করতে চাও, তাহলে ওর বয়সটা 16 বছরের বদলে 18 বছর বলে রেখো। 6-এর মাথাটা এভাবে ঘুরিয়ে 8 করে দাও, তা নইলে ওরা তোমায় অনুমতি নাও দিতে পারে। ভাড়ার ঘরটায় ওরা 3 জন, দাড়িওয়ালা একটা বুড়ো, গায়ে ছেঁড়া কোট, দেওয়ালে আটকানো কাঠের তক্তাটার উপর শুয়ে আছে পাশ ফিরে, কাঠির মতন তার পা দুটোর চওড়া ছিটের কাপড়ের প্যান্টের মধ্যে শরীরের নিচে গুটানো। তাকে গ্রেপ্তার করার কারণ, যে পেতলিউটার লোকটি তার ওখানে বাসা নিয়েছিল তার ঘোড়াটা আস্তাবল থেকে হারিয়ে গেছে। মেঝের উপর বসে আছে একজন বুড়ি, চঞ্চল ছোট ছোট তার চোখ দুটো, সরু থুতনি, চোরাই সামোগন মদ বেচে পেট চালায়ও। একটা ঘড়ি আর অন্য কয়েকটা দামি জিনিস চুরি করার অভিযোগে ওকে এখানে এনে পোড়া হয়েছে। জানলার নিচে একটা কোণে পাভেল পড়ে আছে আধা অচেতন অবস্থায়, তার চেপটে যাওয়া টুপিটা মাথার উপর রেখে। একজন অল্প বয়সী মেয়েকে এনে ঢোকানো হলো এই ভাড়ার ঘরে। মেয়েটির মাথায় জড়ানো রঙিন রুমাল আতঙ্কে বিস্ফারিত তার চোখ দুটো। 2-1 মুহূর্ত দাঁড়িয়ে থেকে সে সামোগন বেচা বুড়িটার পাশে বসে পড়ল। আগন্তুক মেয়েটিকে অদ্ভুত চোখে দেখে নিয়ে সে দ্রুত উচ্চারণে বলে উঠল, কিরে ছুরি, ধরা পড়েছিস? হ্যাঁ? কোনো উত্তর দিল না মেয়েটা, কিন্তু সামোগন বুড়িটা ছাড়বার পাত্র নয়। এই ধরলো কেন তোকে? হ্যাঁ, সামোগনের কোনো ব্যাপার নয় নিশ্চয়ই? হ্যাঁ? দাঁড়িয়ে উঠে চাষি মেয়েটা তাকালো এই নাছোড়বান্দা বুড়িটার দিকে। শান্ত স্বরে সে বলল, না, আমাকে ধরেছে আমার ভাইয়ের জন্যে। সেটি কে? বুড়ি ছাড়বে না কিছুতেই। বুড়ো মানুষটি বলে উঠল, ওকে ছেড়ে দাও না বাপু, এমনিতেই ওর ভয় ভাবনার অন্ত নেই, তার উপরে আবার তুমি বক বক করে জ্বালাও কেন ওকে? বো করে বুড়িটা ঘাড় ফেরালো দেওয়ালে আটকানো তক্তাটার দিকে। তা তুমি বলবার কি? তোমার সঙ্গে তো আর কথা বলিনি, নাকি বলেছি? থুতু ফেললো বুড়োটা। ওর পেছনে লেগো না, বলে দিচ্ছি। আরেকবার নৈশব্দ নেমে এলো ভাড়ার ঘরটায়। চাষি মেয়েটা একটা বড় চাদর বিছিয়ে বাহুর উপর মাথাটা রেখে শুয়ে পড়লো। খেতে শুরু করলো সামোগন বুড়িটা। বুড়ো লোকটা উঠে বসলো, মেঝের উপর পা দুটো রেখে ধীরে ধীরে একটা সিগারেট তৈরি করে নিয়ে ধরিয়ে নিল সেটা। ঝাঁঝালো ধোঁয়ার মেঘ ছড়িয়ে গেল সারা ঘরে। এই দুর্গন্ধের জন্য শান্তিতে বসে একটু খাবারও জো নেই, ঘোঁত ঘোঁত করে বলল বুড়িটা। আর তার চোয়াল দুটো নড়েই চলল সমস্তক্ষণ ব্যস্তভাবে। গোটা ঘরটাই ফুঁকে দেবে দেখছি। নাক সিটকে পাল্টা জবাব দিল বুড়োটা। রোগা হয়ে যাবার ভয়? হ্যাঁ, এ দরজা দিয়ে আর চট করে বেরোতে হবে না, জেনে রেখো। নিজের পেটে সবটা না ঠেসে ওই ছেলেটাকে একটু কিছু দাও খেতে। ক্রুদ্ধ একটা ভঙ্গি করলো বুড়িটা। দিতে গিয়েছিলাম তো, কিছুই খেতে চায় না যে। আর দেখো বাপু, খাবার ব্যাপারে মুখটি গুজে থেকো বলে রাখছি, তোমার খাবার তো খাচ্ছি নে। মেয়েটি সামোগন বুড়িটার দিকে ফিরে কোরচাগিনকে দেখিয়ে জিজ্ঞেস করলো, ওকে এখানে এনেছে কেন জানো?
মেয়েটি কথা বলাতে খুশি হয়ে উঠল বুড়িটা। সঙ্গে সঙ্গে জবাব দিল, এখানকারই ছেলে ও, কোর্চাগিনার ছোট ছেলে, ওর মা রাঁধুনি। তারপরে মেয়েটার দিকে ঝুঁকে কানে ফিসফিসিয়ে বলল, একজন কয়েদি বলশেবিককে ছাড়িয়ে নিয়েছিল। লোকটা একজন জাহাজি, আমাদের পড়শি জজুলিখার বাড়িতে ছিল। অল্প বয়সী মেয়েটার মনে পড়ল তার শোনা কথাগুলো। ওকে খতম করে দেবার অনুমতি চেয়ে এই রিপোর্টটা হেডকোয়ার্টারে পাঠিয়ে দিচ্ছি। সৈন্যভর্তি ট্রেনগুলো একে একে এসে থামতে লাগলো জংশনে, আর তার থেকে দলে দলে এলোমেলো ভাবে নামতে লাগলো স্থায়ী সৈন্যদলভুক্ত লোকেরা। পাশের একটা লাইন বেয়ে এসে দাঁড়ালো সাজোয়া রেলগাড়ি জাপোরাজেৎস। 4টে কামরা তার, ইস্পাতে মোড়া, তার চতুর্দিকে বড় বড় নাচি বসানো। ছাদ খোলা গাড়িগুলো থেকে নামিয়ে আনা হলো কামানগুলো, ছাদওয়ালা মালগাড়ির কামরাগুলো থেকে বার করে আনা হলো ঘোড়াগুলোকে। সেইখানেই ঘোড়াগুলোয় জিন এঁটে তাদের পিঠে চেপে ঘোড়সওয়ার বাহিনীর লোকেরা পদাতিক বাহিনীর লোকেদের ভিড় ঠেলে ঠেলে এগিয়ে এলো স্টেশনের আঙিনার দিকে, যেখানে সারবন্দি হচ্ছে তারা। অফিসারেরা তাদের নিজের নিজের দলের লোকেদের নম্বর হেঁকে এদিক ওদিক ছোটাছুটি করছে। গোটা স্টেশনটায় ভীমরুলের চাকের মতো তৎপরতা। আকারহীন একটা বিরাট জনসমষ্টি শোরগোল তুলে পাক খেয়ে যাচ্ছে। ক্রমশ সেটাকে কতগুলো সুনিয়ন্ত্রিত সৈন্য দলে রূপ দিয়ে দেওয়া হলো। অল্পক্ষণের মধ্যেই সারবন্দি বিরাট একটা সশস্ত্র বাহিনী ঢুকলো শহরে। রাত্রি পর্যন্ত শহরের পথে ঘর ঘর আওয়াজ উঠল। পশ্চাৎবর্তী রাইফেল বাহিনীর পেছনের লোকজন বড় রাস্তা বেয়ে চলল। শেষ পর্যন্ত মিছিলটা থামলো যখন পাশ কাটিয়ে দ্রুত এগিয়ে গেল হেডকোয়ার্টারের ফৌজি দলটা। এই 120 জন লোক গলা মিলিয়ে হেড়ে গলায় গান ধরেছে, হই হল্লা কেন এত, কিসের হাঁকাহাঁকি, পেতলুড়ার দল যে এলো, সন্দেহ আছে নাকি? জানলা দিয়ে দেখার জন্য উঠে দাঁড়ালো পাভেল। ভোরের আলো আঁধারির মধ্যে শুনতে পাচ্ছিল রাস্তার চাকার ঘরঘরানি, অজস্র পায়ের শব্দ, আর অনেকগুলি গলায় গেয়ে ওঠা গান। পেছন থেকে একটা মৃদু গলায় স্বর শোনা গেল, ফৌজ এসেছে শহরে। ঘুরে দাঁড়ালো কোর্চাগিন। যে মেয়েটিকে আগের দিন এখানে আনা হয়েছে সেই বলেছিল কথাটা। ইতিমধ্যে পাভেল সব শুনেছে তার সম্বন্ধে। সামগান বুড়িটা তাকে বাধ্য করেছে সব কথা বলতে। শহর থেকে কয়েক মাইল দূরে একটা গ্রামে তার বাড়ি। সোভিয়েতরা যখন ক্ষমতা দখল করেছিল তখন সেখানে তার ভাই গ্রিৎস্কো গরিব চাষিদের একটা কমিটির নেতৃস্থানীয় ছিল। এখন সে লাল ফৌজের একজন পার্টিজান। লাল ফৌজ চলে যাবার সময় গ্রিৎস্কো তাদের সঙ্গে চলে গেছে মেশিন গানের একটা কোমরবন্ধনী পরে। তারপর থেকে তার পরিবারের পেছনে ডালকুত্তার মতো অনবরত লেগে আছে পেটলিউড়ার লোকজন। এদের একমাত্র ঘোড়াটা ছিনিয়ে নিয়েছে। বাপটাকে কিছুদিন কয়েদ করে রেখেছিল। ভয়ানক অত্যাচার গেছে তার উপর দিয়ে। গ্রিৎস্কো যাদের জব্দ করেছিল তাদের একজন হচ্ছে গায়ের মাতব্বর। সে লোকটা এখন এদের উপর নেহাত প্রতিশোধ তুলবার জন্যই যত সব আগন্তুকদের এদের বাড়িতে জায়গা নেবার জন্য পাঠিয়ে দেয়। গোটা পরিবারটাই ধ্বংস হয়ে যাবার মতো অবস্থা। আগের দিন কমান্ড্যান্ট গ্রামে এসেছিল খানা তল্লাশি চালাবার জন্য। গায়ের মাতব্বর তাকে নিয়ে আসে এই মেয়েটির বাড়ি। মেয়েটার উপর নজর পড়ে তার। পরের দিন সে ওকে সঙ্গে করে শহরে নিয়ে আসে জেরা করার জন্য। পাভেলের ঘুম আসেনি। প্রাণপণে চেষ্টা করা সত্ত্বেও তার চোখে একটু বিশ্রামের ঘুম নামেনি। একটা চিন্তা অবিরাম তার মস্তিষ্কের মধ্যে ঘুরপাক খাচ্ছে, এরপরে কি? কিছুতেই তাড়াতে পারছে না প্রশ্নটা মন থেকে। থেঁতলে যাওয়া তার দেহের সর্বাঙ্গে একটা দারুণ যন্ত্রণার অনুভূতি। সেই পাহারাওয়ালাটা পাশবিক একটা নির্মমতার সঙ্গে তাকে ধরে মেরেছে। মনের মধ্যে ভিড় জমিয়ে তোলা সেই নিদারুণ চিন্তাগুলিকে ভুলে থাকার জন্য সে এই মেয়ে দুজনের ফিসফিসিয়ে বলা কথাগুলো শুনতে লাগলো। অস্পষ্ট নিচু গলায় অল্প বয়সী মেয়েটি বলছিল কিভাবে কমান্ড্যান্ট তার পিছনে লেগেছে, শাসিয়েছে, ফুসলিয়েছে এবং তার কাছ থেকে পাল্টা জবাব পেয়ে শেষ পর্যন্ত ভীষণ রাগে বলে উঠেছে, মাটির নিচের ঘরে তালা বন্ধ করে রাখবো তোমাকে, দেখি কি করে আমার হাত থেকে ছাড়া পাও। অন্ধকার ঘনিয়ে উঠেছে ঘরটার আনাচে কানাচে। আরেকটা রাত্রি আসছে, দম আটকানো, অস্থিরতায় ভরা রাত্রি। বন্দি অবস্থায় এই তার সপ্তম রাত্রি। কিন্তু পাভেলের মনে হচ্ছে যেন সে এখানে মাসের পর মাস ধরে কয়েদ হয়ে আছে। শক্ত মেঝেটার উপর পড়ে আছে পাভেল, আর যন্ত্রণা মোচড় দিচ্ছে সর্বাঙ্গে। এখন ওরা তিনজন এই ভাড়ার ঘরটায়। সামগন বুড়িটাকে কমান্ড্যান্ট ছেড়ে দিয়েছে ভোদকা সংগ্রহ করে আনবার জন্য।
বুড়ো দাদুটি নাক ডাকিয়ে ঘুমোচ্ছে তক্তাটার উপর, যেন বাড়িতে শুয়ে আছে সে তার উনুনের পাশে। দার্শনিক সুলভ একটা বৈরাগ্যের সঙ্গে লোকটা তার মন্দ ভাগ্যকে শান্তভাবে মেনে নিয়েছে। সারা রাত্রি নিশ্চিন্তভাবে ঘুমোয় সে। ক্রিস্টিনা আর পাভেল প্রায় পাশাপাশি মেঝের উপর শুয়ে আছে। গতকাল পাভেল জানলা দিয়ে সার্জিকে দেখতে পেয়েছিল। অনেকক্ষণ ধরে সে বিষণ্ণ চোখে বাড়িটার জানলাগুলোর দিকে তাকিয়েছিল রাস্তার ওপারে। পাভেল মনে মনে ভেবেছিল, ও জানে আমি এখানে আছি। 3 দিন ধরে রোজ কে যেন পাভেলের জন্য কালো টক রুটি এনে দিয়ে গেছে। কে তা শান্ত্রীরা কিছুই বলেনি। 2 দিন ধরে কমান্ড্যান্ট তাকে বারবার জেরা করেছে। এসবের মানে কি? জেরার সময় সে কিছুই ফাঁস করেনি, বরং সে সব কিছু অস্বীকার করেছে। কেন যে সে মুখ বুজে ছিল তা সে নিজেই জানে না। বইয়ে পড়া বীর নায়কদের মতো সে নিজেকে সাহসী আর বলিষ্ঠ হৃদয় বলে প্রমাণ করতে চেয়েছে। কিন্তু সেই রাত্রে তাকে কয়েদখানায় পড়ার সময় যখন একজন শান্ত্রী বলেছিল, এটাকে আর টানাটানি করে কি হবে সেনাপতি মশাই, পিঠে একটা গুলি চালিয়ে দিলেই তো চুকে যায়, তখন ভয় পেয়েছিল পাভেল। হ্যাঁ, 16 বছর বয়সে মৃত্যুর চিন্তাটা বড় সাংঘাতিক। মৃত্যু অর্থাৎ জীবনের সবকিছু শেষ হয়ে যাওয়া। ক্রিস্টিনাও ভাবছে, এই তরুণটি যা জানে না সে তা জানে। খুব সম্ভবত ও জানে না ওর কপালে কি আছে। ওকে খতম করে দেবার যে কথাটা কমান্ড্যান্টের ঘরে ক্রিস্টিনা শুনেছিল সেটা আবার মনে পড়ল তার। সারা রাত্রি ও ঘুমোতে না পেরে অস্থিরভাবে এপাশ ওপাশ করেছে। পাভেলের প্রতি নিবিড় একটা মমতায় ভরে উঠেছে ক্রিস্টিনার মন। যদিও তার নিজের দুর্ভাবনাটাও ভারী হয়ে চেপে বসেছে তার মনে। কমান্ড্যান্টের কথাগুলির নিদারুণ শাসানিকে ভোলা অসম্ভব। কালই তোমার একটা ব্যবস্থা করে ফেলবো। আমাকে যদি না চাও তাহলে সেপাইদের ঘরে পাঠিয়ে দেবো তোমায়। কসাকগুলো তোমায় ছাড়বে না। যা হয় বেছে নাও। বড় কঠিন, বড় নির্মম এই পৃথিবী। কোথাও এতটুকু দয়ামায়া নেই। গ্রিৎস্কো যে লাল ফৌজে যোগ দিয়েছে সেটা কি তার দোষ? জীবন বড় নিষ্ঠুর। একটা বুক চাপা বেদনার অনুভূতিতে দম বন্ধ হয়ে এলো ক্রিস্টিনার। অসহায় হতাশায় আর ভয়ের যন্ত্রণায় তার দেহটা কেঁপে কেঁপে উঠতে লাগলো একটা নিঃশব্দ কান্নায়। দেওয়ালের কোণে একটা ছায়া নড়ে উঠল। কাঁদছো কেন? ক্রিস্টিনা তার এই কয়েদখানার নির্বাক সঙ্গীটির কাছে এক নিঃশ্বাসে সমস্ত দুঃখ যন্ত্রণার কথা দারুণ আবেগের সঙ্গে ফিসফিসিয়ে বলে গেল। কোনো কথা বলল না পাভেল, শুধু ক্রিস্টিনার হাতের ওপর হাত রাখলো হালকাভাবে। ঢোক গিলে গিলে চোখের জল চেপে আতঙ্ক ভরা গলায় ক্রিস্টিনা বলল, আমার ওপর অত্যাচার করে ওই শয়তানগুলো মেরে ফেলবে আমায়, বাঁচার উপায় নেই। কি ওকে বলার আছে পাভেলের? কিচ্ছু বলার নেই। তাদের দুজনকেই জীবন যেন একটা লোহার জাঁতা কলে পিষে মারছে। কাল যখন ওকে নিয়ে যাবার জন্য আসবে তখন পাভেল কি বাধা দেবার চেষ্টা করবে? সেক্ষেত্রে ওরা পিটিয়ে মেরে ফেলবে তাকে, কিংবা মাথার উপরে একটা তলোয়ারের চোট নেমে এলেই তো সব শেষ হয়ে যাবে। ভাবনায় অস্থির এই মেয়েটাকে সান্ত্বনা দেবার জন্য পাভেল তার হাতের উপর কোমলভাবে কয়েকটা চাপড় মারল। কান্নাটা থেমে এলো ওর। কিছুক্ষণ পরপর পথ চলতি লোকের উদ্দেশ্যে দেউড়ির শান্তির হাঁক শোনা যাচ্ছে, কে যায়? আর তারপরেই আবার সবকিছু নিস্তব্ধ হয়ে যাচ্ছে। বুড়ো দাদু গভীর ঘুমে আচ্ছন্ন। মাঝখানকার মুহূর্তগুলো ধীরে ধীরে গড়িয়ে চলেছে। তারপর একসময় বিস্ময় হতচকিত হয়ে পাভেল অনুভব করল মেয়েটি 2 বাহু দিয়ে তাকে জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নিচ্ছে। শোনো, 2টি উষ্ণ ঠোঁট ফিসফিসিয়ে উঠল, আমার তো আর পার নেই, হয় ওই অফিসারটা আর না হয় সেই সেপাইগুলো। তার চেয়ে তুমিই আমাকে নাও। ওই কুত্তাগুলোই যেন সর্বপ্রথম আমাকে উপভোগ করতে না পারে। এ কি বলছো ক্রিস্টিনা? কিন্তু বলিষ্ঠ বাহুর বাঁধন থেকে সে মুক্তি পেল না। জ্বলন্ত পরিপূর্ণ 2টো ঠোঁট চেপে বসলো তার ঠোঁটের উপর। এড়িয়ে যাওয়া শক্ত। সহজ আর কোমল মেয়েটির কথাগুলি পাভেল বুঝল কেন বলছে এই কথাগুলো। তারপর সে তার পরিবেশ সম্বন্ধে অচেতন হয়ে গেল। তালাবন্ধ দরজা, লাল চুলওয়ালা সেই কসাক, কমান্ড্যান্ট, নির্মম প্রহার, 7টি রুদ্ধশ্বাস, বিনিদ্র রাত্রি, সবকিছু ভুলে গেল সে। সেই মুহূর্তের জন্য সমস্ত চেতনা আচ্ছন্ন করে রইল শুধু সেই জ্বলন্ত ঠোঁট দুটি আর চোখের জলে ভেজা সেই মুখখানি। হঠাৎ তার মনে পড়ল তনিয়াকে।
কি করে সে ভুলে যেতে পারলো তনিয়াকে, তার আশ্চর্য সুন্দর সেই চোখ দুটোকে? দেহের সমস্ত শক্তি জড়ো করে নিজেকে ছিনিয়ে নিল সে ক্রিস্টিনার বাহুবন্ধন থেকে, উঠে দাঁড়িয়ে মাতালের মতো টলতে টলতে এসে চেপে ধরল জানলার শিকগুলো। ক্রিস্টিনা হাতড়ে হাতড়ে এসে ধরল তাকে। কেন, কি হলো? তার সমস্ত অন্তরাত্মা যেন মূর্ত হয়ে উঠেছে এই একটি প্রশ্নে। তার দিকে ঝুঁকে পড়ে হাত দুটো চেপে ধরে বলে উঠল পাভেল, তা হয় না ক্রিস্টিনা, তুমি এত ভালো। এছাড়া আরো কি যে সব পাভেল বলেছিল তা সে নিজেও জানে না। অসহ্য নিস্তব্ধতাকে ভাঙবার জন্য সে আবার সোজা হয়ে দাঁড়িয়ে দেয়ালে আটকানো তক্তাটার দিকে এলো। একধারে বসে সে জাগিয়ে তুলল বুড়োটাকে। একটা সিগারেট দাও না আমাকে দাদু। সর্বাঙ্গ কাঁথায় জড়িয়ে মেয়েটা কোণে বসে কাঁদতে লাগলো। পরের দিন কয়েকজন কসাকের সঙ্গে এসে কমান্ড্যান্ট ক্রিস্টিনাকে নিয়ে গেল। বিদায়ের দৃষ্টিতে সে তাকালো পাভেলের দিকে, অভিযোগ ভরা তার চাউনি। ও চলে যাবার পর যখন দরজাটা ফের বন্ধ হয়ে গেল, তখন পাভেলের সমস্ত মন ভরে উঠল আরো নিবিড় একটা বেদনা আর নিঃসঙ্গতায়। সারা দিনে বুড়ো দাদু পাভেলের মুখ থেকে একটাও কথা বের করতে পারল না। কমান্ড্যান্টের পাহারাওয়ালা আর শান্তি বদল হলো। বিকেলের দিকে একজন নতুন বন্দীকে এনে ঢোকানো হলো এই ঘরে। পাভেল তাকে চিনতে পেরেছে। চিনি কারখানার ছুতোর দোলেনিক। বলিষ্ঠ চেহারা, দেহের গড়নটা চৌকস, ছেঁড়া একটা জ্যাকেটের নিচে ফিকে হয়ে আসা হলদে একটা শার্ট তার পরনে। তীক্ষ্ণ চোখে সে খুঁটিয়ে দেখল ভাড়ার ঘরটা। পাভেল তাকে দেখেছিল 1917 ফেব্রুয়ারি মাসে, যখন বিপ্লবের ঢেউ তাদের শহরেও এসে পৌঁছেছে। সেই সময়ের মিছিল, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদিতে প্রচন্ড চেঁচামেচি হতো। পাভেল তখন মাত্র একজন বলশেভিককেই বক্তৃতা দিতে শুনেছে, এবং সেই বলশেভিকটি হচ্ছে দোলিনিক। রাস্তার ধারে একটা বেড়ার উপর দাঁড়িয়ে উঠে সে সৈনিকদের উদ্দেশ্যে বক্তৃতা করছিল। তার শেষ কথাগুলো মনে আছে পাভেলের। বলশেভিকদের পথে চলো ভাই সব, তারা কখনো তোমাদের প্রতি বিশ্বাসঘাতকতা করবে না। তারপর থেকে সে আর ছুতোরটিকে দেখেনি। কয়েদখানায় এই নতুন সঙ্গীটিকে পেয়ে বুড়ো দাদু খুশি হয়ে উঠেছে। সারাদিন নিশ্চুপ বসে কাটানোটা যে তার পক্ষে কঠিন হয়ে উঠেছিল সেটা বোঝা যায়। দোলিনিক তার পাশে তক্তাটার ধারে বসে তার সঙ্গে কথা বলতে বলতে আর সিগারেট খেতে খেতে সমস্ত বিষয়ে প্রশ্ন করতে লাগলো। তারপর এই আগন্তুকটি এগিয়ে এলো কোর্চাগিনের দিকে। পাভেল জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাকে এখানে আসতে হলো কেন? পাভেলকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমাকে এখানে আসতে হলো কেন? পাভেল হ্যাঁ না করে জবাব দিচ্ছে দেখে দোলেনিক বুঝলো যে সন্দেহের বশেই এই তরুণটি বিশেষ কথা বলতে চাচ্ছে না। পাভেলের বিরুদ্ধে অভিযোগটা শোনার পর তার বুদ্ধি ভরা চোখ দুটি বিস্ময় বড় হয়ে উঠল। ছেলেটির পাশে এসে বলল সে, ও, তুমি তাহলে ঝুকরাইকে ছাড়িয়ে নিয়েছিলে বলছো? ভারী আশ্চর্য তো, এরা যে তোমায় পাকড়েছে সেটা জানতাম না আমি। পাভেল হঠাৎ বিস্ময়ে কনুইয়ে ভর দিয়ে একটু ঝুঁকে বসে বলল, আমি কোনো ঝুকরাই টুকরাইকে চিনি না, এরা তো এখানে যে কোনো অভিযোগই আনতে পারে। দোলিনিক হেসে সরে এলো তার দিকে। ঠিক আছে ভাই, আমার কাছে তোমার অত সাবধান হওয়ার দরকার নেই, আমি তোমার চেয়ে বেশি জানি। বুড়ো দাদুটি যাতে শুনতে না পায় তার জন্য নিচু গলায় সে বলে গেল, ঝুকরাইকে আমি নিজেই রওনা করে দিয়েছি। এতক্ষণে সে বোধহয় যেখানে যাবার সেখানে পৌঁছে গেছে। ফিওদর আমাকে ঘটনাটা সবই বলেছে। তারপর এক মুহূর্ত চুপ করে কি যেন একটু ভেবে দোলেনিক বলল, তুমি দেখছি খাঁটি জিনিসে তৈরি। এরা তোমাকে ধরে ফেলেছে যদিও, এরা যে সব জানে সেটা ভারী খারাপ ঠেকছে। কোর্তাটা খুলে ফেলে দোলেনিক সেটাকে বিছিয়ে দিল মেঝের ওপর। দেওয়ালে হেলান দিয়ে সেটার ওপর বসে সে আরেকটা সিগারেট বানাতে লাগলো। তার শেষ কথাটায় পাভেলের কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। দোলেনিক যে খাঁটি লোক তাতে কোনো সন্দেহ নেই। সে ঝুকরাইকে রওনা করে দিয়েছে, তার মানেই সেই সন্ধ্যায় পাভেল জানতে পারল পেটলিউরার কসাক সৈন্যদের মধ্যে আন্দোলন চালাবার জন্য দোলেনিককে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া সৈন্যদের আত্মসমর্পণ করে লাল ফৌজের পক্ষে যোগ দেবার জন্য আবেদন জানিয়ে জেলার বিপ্লবী কমিটি যে ইস্তেহার বের করেছিল সেটা বিলি করার জন্য তাকে ধরা হয়েছে। দোলেনিক সাবধান ছিল,
পাভেলকে সে বেশি কিছু বলল না। মনে মনে ভাবলো, কে জানে, হয়তো ওরা ছেলেটার উপর ডান্ডা চালাতে পারে, ও এখনো নেহাত ছেলে মানুষ। রাত্রি গড়িয়ে গেলে যখন ওরা ঘুমোবার জন্য তৈরি হচ্ছে, তখন সে তার আশঙ্কার কথাটা সংক্ষেপে ব্যক্ত করলো। আমরা বড় বেকায়দায় পড়ে গেছি, বুঝলে কোর্চাকিন। দেখা যাক কতদূর কি হয়। পরের দিন আরেকজন নতুন কয়েদিকে এনে পড়া হলো। লম্বা কানওয়ালা, গলায় হাড় বের করা, নাপিত স্লাইওমা জেলসার, যাকে শহরের সবাই চেনে। মহা উত্তেজনার সঙ্গে হাত পা নেড়ে সে বলছিল দোলেনিককে, ফুক্স, ব্লুমস্টিন আর ট্রাক্টেনবার্গ তো ইহুদিদের রীতি অনুযায়ী লোকটাকে নুন আর রুটি দিয়ে অভ্যর্থনা জানাবে ঠিক করেছে। আমি বললাম, ওরা যদি তা করতে চায় তো করুক, কিন্তু ইহুদিদের আর সবাইকে ওদের সমর্থন করবে? মোটেই করবে না, এই আমি বলে রাখলাম তোমাদের। ওদের তিনজনের অবশ্য নিজের ঘর সামলাতে হবে। ফুক্সের দোকান আছে, ট্রাক্টেনবার্গের ময়দাকল আছে, কিন্তু আমার আছে কি? আর সবাই যারা উপোস করে মরছে তাদের কি? কিচ্ছু নেই। ভিখিরি হাঘরে আমরা সবাই। আমার আবার জিপটা তো একটু আলগা। আজ একজন অফিসারের দাড়ি কামাচ্ছিলাম, ওই নতুন যারা দু একদিনের মধ্যে শহরে এসেছে তাদেরই একজন। জিজ্ঞেস করলাম, আটামান পেতলিউ রায় ইহুদি ঠেঙানোর ব্যাপারটা জানেন নাকি? আপনার কি মনে হয় তিনি কি দেখা করবেন আমাদের প্রতিনিধি দলের সঙ্গে? হায় হায়, আমার এই আলগা জীবের জন্য কতবার যে বিপদে পড়তে হয়েছে। এত কায়দা আর তরিবত করে অফিসারটার দাড়ি কামিয়ে মুখে পাউডার ঘষে দেবার পর সে কি করলো জানো? উঠে দাঁড়িয়ে পয়সা দেবার বদলে লোকটা আমায় কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করার জন্য গ্রেপ্তার করে বসলো। বুকে একটা চাপড় মারলো জেলসার। আন্দোলনটা কি করলাম বলো দেখি? কি বলেছি কথাটা? শুধু একবার জিজ্ঞেস করেছি লোকটাকে, আর তার জন্যই কিনা ঘরে পুরে তালা বন্ধ। উত্তেজনার চোটে জেলসার দলিনিকের শার্টের একটা বোতাম টেনে ধরে তার বাহুতে মোচড় দিতে লাগলো। ক্রুদ্ধ স্লাইওমার কথা শুনতে শুনতে দলিনিক অনিচ্ছা সত্ত্বেও হেসে ফেলল। নাপিতটার কথা শেষ হবার পর সে গম্ভীরভাবে বলল, হ্যাঁ, তোমার মতো এরকম একজন বুদ্ধিমান লোকের পক্ষে কাজটা একটু বোকার মতোই হয়ে গেছে বটে। ওই অবস্থায় জিপটাকে আলগা হতে দিয়ে একটা বেমক্কা কাজ করে ফেলেছ। আমি হলে তোমাকে ওইভাবে এখানে এসে পড়ার পরামর্শ দিতাম না। জেলসার সমর্থন সূচক মাথা নেড়ে হাত নাড়িয়ে একটা হতাশার ভঙ্গি করল। ঠিক সেই সময় দরজাটা খুলে গেল আর বাইরে থেকে ঠেলে ঢুকিয়ে দেওয়া হলো সামগন বুড়িটাকে। কসাক সেপাইটার দিকে ইতর গাল পারতে পারতে বুড়িটা ভেতরে হোঁচট খেয়ে পড়ল। আগুনে পুড়ে মর তোরা, আর তোদের ওই কমান্ড্যান্ট! আমার এনে দেওয়া ওই মদ খেয়ে ও যেন কুঁকড়ে গিয়ে ফেটে মরে। দরজাটা ঠেলে বন্ধ করে দিল পাহারাওয়ালাটা। বাইরে তালা বন্ধ করার শব্দ শুনতে পেল ওরা। বুড়িটা তক্তাটার এক পাশে বসার পর বুড়োটা তাকে কৌতুক করে বলল, এই যে বকবক কর্নেওয়ালি বুড়িটা আবার ফিরে এসেছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা বসো তাহলে আরাম করে। শত্রুতা ভরা চোখে তার দিকে এক নজর তাকিয়ে বুড়িটা তার পুঁটুলিটা তুলে নিয়ে মেঝের ওপর এসে দলিনিকের পাশে বসল। জানা গেল অফিসারদের জন্য কয়েক বোতল সামগন জোগাড় করে আনতে যতক্ষণ লাগে ততক্ষণের জন্যই শুধু তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। হঠাৎ পাশের সেপাইটার ঘরটা থেকে চেঁচামেচি আর দৌড়াদৌড়ির শব্দ ভেসে এলো। কে যেন খেকানির সুরে হুকুম দিচ্ছে। কয়েদিরা ব্যাপারটা শোনার জন্য কথাবার্তা বন্ধ করে দিল।